শুরু করছি আজকের কবিতার ক্লাস পর্ব 4। আমরা জানি কবিতা রচনার জন্য 8টি উপাদান দরকার। গত 3টি ক্লাসে আমরা 3টি উপাদানের কথা জেনেছি। উপাদান 3টি ছিল: কবিতার ভাব, ভাবনা, বিষয়, অনুষঙ্গ, কবিতার শব্দ, অর্থ, বাক্য, কবিতার বক্তব্যের প্রবাহমানতা। আজকে জানব কবিতার 4 নম্বর উপাদান, কবিতার ছন্দ। ইতিহাস থেকে আমরা জানতে পারি ছন্দের জনক রাখাল রাজরায়। তিনি 1916 সালে প্রথম বাংলা ছন্দের 3টি নাম দেন: স্বরমাত্রিক ছন্দ, যা স্বর গণনা অনুসারে নামকরণ করেন; মাত্রাবৃত্ত ছন্দ, যা মাত্রা গণনা অনুসারে নামকরণ করেন; এবং অক্ষরমাত্রিক ছন্দ, যা অক্ষর গণনা অনুসারে নামকরণ করেন। 1922 থেকে 31 সালের মধ্যে বাংলা ছন্দের বিস্তর আলোচনা করেন প্রবোধচন্দ্র সেন। তিনি বাংলা ছন্দের সুনির্দিষ্ট রূপ দেন, যেমন অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং স্বরবৃত্ত ছন্দ। বাংলা ছন্দের সবচেয়ে বেশি অবদান তার। ছন্দ হলো ভাবের দড়ি। কবিতা ভাবের বিষয়, সেই ভাবকে দড়ি দেওয়ার জন্য চেষ্টা করা হয় ছন্দ দিয়ে। ছন্দ অঙ্কের বিষয়, রসিন বিষয়। ছন্দ আবেগকে দড়ি দেওয়ার উপায় মাত্র। সেজন্য অনেক কবি কবিতা ছন্দ ব্যবহার করতে চান না। ছন্দ কবিতার প্রাণ নয়, গতি বা সুর মাত্র। একটি কবিতা অনেকগুলো গতি বা সুরে আবদ্ধ না করে একটি গতি বা সুরে আবদ্ধ করার জন্য ছন্দ ব্যবহার করা হয়। আমাদের অজ্ঞগণ্য কবিগণ বলেছেন, কবিদের জন্য ছন্দ জানা প্রয়োজন। আবার পাঠক যদি কবিতার গতি না ধরতে পারেন, তাহলে কবিতা পাঠে ব্যাঘাত ঘটে। এজন্য কবি সুকান্ত ভট্টাচার্য পাঠককেও ছন্দ সম্পর্কে ধারণা রাখার কথা বলেছেন। এবার আমরা জানব কবিতা সম্পর্কে ছন্দ। ছন্দ ও ছড়া। পানি ছাড়া নদী যেমন, ছন্দ ছাড়া ছড়া তেমন। তবে গদ্য ছড়াও লেখা হচ্ছে। গদ্য ছড়া রচনার ক্ষেত্রে ছড়াকার আমিরুল ইসলাম অগ্রগণ্য। স্বরবৃত্ত ছন্দ ছড়ার ছন্দ বলা হয়। যিনি ছন্দ জানেন না, তিনিও স্বরবৃত্ত ছন্দে ছড়া লেখেন। স্বরবৃত্ত ছন্দ লৌকিক ছন্দ বা স্বভাব ছন্দ বলেই তার পক্ষে এমনটি করা সম্ভব। আমরা লোকছড়া, খনার বচন, ধাঁধা, ডাক, প্রবাদ প্রবচন, গত, লালন গীতি, হাসন গীতি, ময়মনসিংহ গীতি, এমনকি শাক্ত সঙ্গীতেও আমরা স্বরবৃত্ত ছন্দ দেখতে পাই। উদাহরণ দেওয়া যায়, নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, অথবা কলা রুয়ে নাকে টোপাত, তাতেই কাপড় তাতেই ভাত, অথবা বন থেকে বে রুলেই টিয়া, সোনার টোপর মাথায় দিয়ে। বন থেকে বে রুলেই টিয়ে, সোনার টোপর মাথায় দিয়ে। অথবা খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এবার আমরা ছন্দ কবিতার সম্পর্ক জানব। কবিতা ছন্দের দাসত্ব করে না। প্রাচীন ও মধ্যযুগের কবিতা ছন্দ ছাড়া কল্পনাও করা যায় না। তবে আধুনিক ও বর্তমান কবিতা ছন্দ ছাড়া লেখা হচ্ছে। কবিতা হলো সৃজনশীল কথামালা, আর এই ছন্দ সেই কবিতার নির্দিষ্ট গতি বা সুর দিতে সহায়তা করে। ছন্দ কবিতার প্রাণ নয়, শরীর বা বেড়া মাত্র। ছন্দ ছাড়া কবিতা লেখা হয় বলেই গদ্য কবিতার উদ্ভব হয়েছে। এবার জানব ছন্দ। সনেট। সনেট ছন্দের আষ্টে পৃষ্ঠে বাঁধা। ছন্দ ছাড়া সনেট কল্পনাও করা যায় না। অক্ষরবৃত্ত ছন্দে অথবা বর্তমানে মাত্রাবৃত্ত ছন্দে সনেট লেখা হচ্ছে। 19 শতকে বাংলা সনেটের যাত্রা শুরু হয় মধুসূদনের দ্বারা। মাইকেল মধুসূদনই প্রথম 1866 সালে বঙ্গভাষা এবং কপোতক্ষ নদ 2টি সনেট লেখেন। ছন্দ গান। ছন্দ ছাড়া গান ছন্ন ছাড়া। গান কণ্ঠ নির্ভর, আর কণ্ঠে যদি সুর না থাকে তাহলে কথা বা বাণী হয়ে পড়ে প্রাণহীন। ছন্দ গানেরও গতি বা সুর প্রদান করে। কবিতার ছন্দ আর গানের ছন্দ একই। কবিতার ছন্দ ব্যবহার না করে গদ্যে লেখা যেতে পারে, তবে গানে ছন্দ লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছন্দ গ্রন্থে সঙ্গীত ছন্দ শিরোনামে একটি চমৎকার রচনা রয়েছে।
এই রচনাতে তিনি সহজভাবে সঙ্গীত ও ছন্দের ব্যবহার তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন কাব্যের ছন্দের যে কাজ, গানের সেই কাজ। তিনি আরও উল্লেখ করেছেন কবিতার যে ছন্দ, সঙ্গীতেরও সেই লয়। কথা বা বাণীকে নির্ভর করে কবিতা বা গান রচিত হয়, তবে কথা ও বাণী বাইরে গানের আরেকটি বৈশিষ্ট্য হলো সুর। এই সুর বা গতি নির্ভর করে ছন্দের উপরে, অর্থাৎ কথাকে নির্দিষ্ট সুরে প্রতিস্থাপন করলে গান হয়ে যায়। গানের ভাব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ছন্দের প্রয়োজন। কবিতা রচনার ক্ষেত্রে ছন্দ বিশেষ ভূমিকা রাখে বলেই আমরা বাংলা সাহিত্যে বেশিরভাগ কবি ছন্দবদ্ধ কবিতা রচনা করেছেন। কবিতার জন্য ছন্দের প্রয়োজন আছে, যেমন উল্লেখ করা যেতে পারে ছন্দ কবিতাকে মুক্তি দেয়। এই মুক্তি কিন্তু অনেক গতি থেকে একটি গতির মুক্তি, অনেক সুর থেকে একটি সুরের মুক্তি। ছন্দ কবিতাকে নির্দিষ্ট গতি বা সুরে আবদ্ধ করে। ছন্দ কবিতাকে নির্দিষ্ট পর্বে আবদ্ধ করে। ছন্দ কবিতা ব্যবহৃত প্রতিটি পর্বের শব্দ সংখ্যা মাত্রা নির্ণয় করে। ছন্দ কবিতাকে শ্রুতিমধুর ও সুখপাঠ্য করে। কবিতা পাঠের সময় ছন্দের পর্ব শ্বাস গ্রহণ ও বর্জনের সহযোগিতা করে। এবার আমরা জানব ছন্দের উপাদান। ছন্দের উপাদান এ পর্যন্ত দেখতে পাই 25টা রয়েছে, তবে 25টার মধ্যে কোনো কোনো উপাদান কবিতা লেখার জন্য দরকার হয়, আবার কোনো কোনো উপাদান কবিতা পড়ার জন্য দরকার হয়। যেমন ধরেন অক্ষর বা সিলেবেল, স্বরাক্ষর বা মুক্তাক্ষর বা ওপেন সিলেবেল, হসাক্ষর, রুদ্রাক্ষর বা ক্লোজ সিলেবেল, পদ, পর্ব, পংক্তি, চরণ, স্তবক, মাত্রা, মধ্যখণ্ডন, সমাসবদ্ধ পদ, সমাস নির্দেশকবদ্ধ পদ এবং প্রত্যয়বদ্ধ পদ ও উপসর্গবদ্ধ পদ, এগুলো কিন্তু কবিতা লেখার জন্য প্রয়োজন হয়। আর কবিতা পাঠের জন্য প্রয়োজন হয় ছন্দসন্ধি, ছন্দজ্যোতি, ছন্দ সমাস। যে কয়টা খুব জরুরি লাগবে সেগুলোর একটা সমন্বয় আমরা করতে পারি এভাবে: বর্ণের সমন্বয়ে অক্ষর, অক্ষরের সমন্বয়ে পদ, পদের সমন্বয়ে পর্ব, পর্বের সমন্বয়ে পংক্তি, পংক্তির সমন্বয়ে চরণ এবং চরণের সমন্বয়ে স্তবক গঠিত হয়। এটা আরেকবার আমরা খেয়াল করতে পারি যে বর্ণের সমন্বয়ে অক্ষর, অক্ষরের সমন্বয়ে পদ, পদের সমন্বয়ে পর্ব, পর্বের সমন্বয়ে পংক্তি, পংক্তির সমন্বয়ে চরণ এবং চরণের সমন্বয়ে স্তবক গঠিত হয়। এগুলো কিন্তু উৎপত্তি এমনি এমনি হয়নি, লেখকদের আলোচকদের দ্বারাই কিন্তু এগুলো উৎপত্তি হয়েছে। যেমন ধরেন আমরা কয়েকটা এরকম বলতে পারি, যেমন সত্যেন্দ্রনাথ দত্ত পর্ব এবং পংক্তির উদ্ভাবক, দিলীপ কুমার ছন্দ সমাস এবং মধ্য খণ্ডনের উদ্ভাবক, এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, প্রবোধচন্দ্র সেন সহ আরও অনেকেই এই উপাদানগুলি উৎপত্তি করেছেন। আমরা এবার অক্ষর সম্পর্কে জানতে পারি। অক্ষর হলো খণ্ডপদ বা পদের ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ পদ ঠিক রেখে যতটুকু অংশ একেবারে একবারে উচ্চারণ করা যায় বা যতটুকু ভাঙা যায় ততটুকুই অক্ষর। যেমন ধরেন মাছ কুটলে মুড়ো দেব, মাছ কুটলে মুড়ো দেব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছ কুটলে মুড়ো দেব, এখানে মাছ আমরা একবারই উচ্চারণ করতে পারি কিন্তু হস করে, মানে থেমে। কুটলে, কুটলে, এখানে দুইটি আমরা পাচ্ছি, কুট এবং লে পাচ্ছি অক্ষর, এখানে আমরা পাচ্ছি দুইটি। মুড়ো দেব, মুড়ো দেব, এখানে আমরা অক্ষর পাচ্ছি। অক্ষরকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, স্বরাক্ষর এবং হসাক্ষর। আমি যেহেতু এগুলো নতুনভাবে এই শব্দগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি, আমি মুক্ত সিলেবাল, ওপেন সিলেবাল আমি নেইনি, কারণ স্বরাক্ষর ব্যবহার এবং সংজ্ঞার্থের দিক দিয়ে সহজ। কি করে সহজ আমরা দেখতে পারি যে স্বরযুক্ত অক্ষরই স্বরাক্ষর, অর্থাৎ যে অক্ষর স্বরবর্ণ স্বরকার দিয়ে শেষ হয় বা টেনে টেনে পড়া যায়, এই জন্য এটার আমি নামকরণ করেছি স্বরাক্ষর। যেমন আমি যদি বলি মুড়ো এবং দেব, মুড়ো দেব, এর মধ্যে কিন্তু হস নেই, ব্যঞ্জন নেই, এখানে কিন্তু অ এর উচ্চারণ সম্পূর্ণ নেওয়া হয়েছে। এই স্বরাক্ষর আবার দুইটি হতে পারে। স্বরাক্ষর যেমন একটা হতে পারে মৌলিক, একটা উদাহরণ দিতে পারি যে ঐতিহাসিক, ঐতিহাসিক, ঐতিহাসিক একটা অক্ষর নিলাম। অক্ষরকে আমরা এই মৌলিক এবং যৌগিক স্বরাক্ষর আমরা দেখতে পারি। এই ওইটা ভাঙলে ও এবং ই পাওয়া যায়, ওই
বাংলা বাংলা বর্ণমালায় দুইটি এরকম যৌগিক স্বরাক্ষর আছে, ওই এবং ওই, ওই আর ওই দুইটি। আর এখানে আমরা ঐতিহাসিকে পাচ্ছি তি এবং হা, এটা মৌলিক, আর ওই এটা যৌগিক। হষাক্ষর, হর্ষযুক্ত অক্ষরই হষাক্ষর। এটা অয়ে অ স্বরের পুরো উচ্চারণ নেবে না, থেমে যাবে, ক্ষণ উচ্চারণ নেবে। সেটা কেমন করে হয়? মাছ কুট, এই মাছ কুট আমরা এখানে সম্পূর্ণ উচ্চারণ, মাছও বলি না, মাছই বলি না, কুটও বলি না, কুটি বলি না, কিন্তু কুট থেমে যাচ্ছে। হস মানে হস মানে থেমে যাওয়া। অক্ষর সম্পর্কে আব্দুল মান্নান সৈয়দ চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে একটি পর্বে যদি একটি পর্বে যদি রুদ্ধ এবং মুক্ত সিলেবাল মিশেল করা যায় তাহলে কিন্তু এই খেলাটা জমবে ভালো। যে পর্বে যদি এরকম থাকে ব্যবহারটা জমবে ভালো। এবার আমরা পদে যেতে পারি। ব্যাকরণের ভাষায় বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ, অর্থাৎ বিভক্তিযুক্ত শব্দই পদ। তাহলে এখানে আমরা ঠিক ওই রকমই পদ পাচ্ছি। পদ আবার পদ যেমন ধরেন মাছ কুটলে মুড়ো দেব, মাছ কুটলে মুড়ো দেব, এখানে চারটি পদ পাচ্ছি। মাছ কুটলে মুড়ো দেব। প্রতিটি পর্বে হর্ষপদ এবং স্বরপদ থাকলে এই স্বরবৃত্ত ছন্দের খেলাটা জমে। থাকবো নাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এরকম করে এই পদ আবার আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, স্বরপদ আর হর্ষপদ। স্বরপদ মানে টেনে টেনে যেটা পড়বেন, যেমন মুড়ো দেব। হর্ষপদ যেটা থেমে থেমে পড়া যায়, মাছ এবং কুট। ঝোঁকপদ আমরা এ পর্যন্ত যত সেই 1916 সাল থেকে আরম্ভ করে এ পর্যন্ত 30-40টা আমার কাছে ছন্দের বই আছে, সেখানে দেখতে পাচ্ছি সবাই এই ঝোঁকপদ বা এখানে আমি নতুন কিছু কিছু উপাদান আনার চেষ্টা করেছি। ওখানে আমরা শ্বাসাঘাত পাচ্ছি, কিন্তু শ্বাসাঘাত কিন্তু এটা সুবিধা, ছন্দের স্বরবৃত্ত ছন্দের একটা সুবিধা, কিন্তু ওটা কিন্তু কোনো উপাদান নয়। তো এই জন্য আমি উপাদান করার জন্য ঝোঁকপদ নামে এই শব্দ ব্যবহার করেছি। ঝোঁকপদ শ্বাসাঘাত থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। হর্ষপদই ঝোঁকপদ। ঝোঁকপদটা কেন দিতে হয়? এটা সুবিধার জন্য। প্রতি পর্বের প্রথমে দিলে এই ঝোঁকপদটা একটু মানে রিদম তৈরি করে। যেমন থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, ঝোঁকপদ। এবার আসি আমরা পর্বে আসি। পর্ব ছন্দের গর্ব। কেন বলছি? পড়া হোক আর লেখাই হোক, যদি পর্ব না থাকে তাহলে সেটা সুখপাঠ্য হয় না, সুন্দর হয় না। যে ছন্দের যে পর্বে সেটা সেই ছন্দে পড়লে যে আবৃত্তি করেন তার জন্যও ভাবটা পরিষ্কার হয়, বুঝতে সহজ হয়, বা ওটা বলতে সুবিধা হয় যিনি লেখেন তার জন্য। আমরা পর্ব খেয়াল করতে পারি, যেমন স্বরবৃত্ত যেমন 4 মাত্রা এরকম দেখতে পারি, 4টি পর্ব হতে পারে। মাত্রাবৃত্তে 3টি পর্ব হয়, আর অক্ষরবৃত্তে 2টি পর্ব হয়। তাহলে এভাবে আমরা পর্ব দেখতে পারি। পর্ব কিন্তু আবার পূর্ণ হতে পারে, আবার অপূর্ণও হতে পারে। তার মানে 1, 2, 3 এরকম মাত্রা সংখ্যায় হতে পারে। একটু খেয়াল করি আমরা, যে একটা উদাহরণ দিতে পারি। এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো। এমনটা কিন্তু মেলে না, তাহলে এটা আলাদা হয়ে গেল। মতোটা কিন্তু আগের মধ্যগুলোর সাথে মেলে না, এটা আলাদা হয়ে গেল। সেজন্য প্রথমটাকে আমরা আদ্য অপূর্ণ পর্ব বলতে পারি, আর শেষেরটাকে আমরা অন্ত অপূর্ণ পর্ব বলতে পারি। আর মাঝখানে যে 3টি আছে সেটা 3টি পূর্ণ পর্ব আমরা বলতে পারি। তাহলে আদ্য অপূর্ণ আমরা দেখলাম, অন্ত অপূর্ণ আমরা আদ্য অপূর্ণ আর দুটো উদাহরণ দিতে পারি আমরা। যেমন ধরেন ওই আছে, ওই চন্দনজার অঙ্গের বাস তাম্বুল বনকে, সেখানে ওই প্রথমে থাকতেছে। অথবা এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম, এমন পাচ্ছি আমরা শুরুতে। আর পূর্ণ পর্ব কেউ প্রথমে এবং শেষে কোনো অপূর্ণ রাখেন না, না রেখে কিন্তু লেখেন। আমাদের লোকছড়াও তো এরকম পাচ্ছি, যাসনে খোকা আধার ঘরে আধার বুড়ি ধরবে তোকে, এখানে কিন্তু আগে পিছে নাই। আর অন্ত অপূর্ণ পর্ব অন্তে মানে শেষে থাকতে পারে, 1, 2, 3 এরকম থাকতে পারে। আমরা একটু উদাহরণ দিতে পারি। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যের দান। এখানে বান এবং দান এক এক করে পাচ্ছি স্বরে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, স্বরে কিন্তু এখানে 2, 2 পাচ্ছি, ঘুরি এবং দূরে। মেঘনা নদীর শান্ত মেয়ে তিতা আসে, মেঘের মতো পাল উড়িয়ে কি ভাসে। তিতা আসে এবং কি ভাসে পাচ্ছি আমরা এখানে। কিন্তু কথা হলো, যদি আমরা এই যে শেষে অন্ত অপূর্ণ পর্ব রাখি, তবে
একটু যদি আপনারা চেষ্টা করেন বা খেয়াল করেন, যদি 3 দিতে চান, প্রতিটা কবিতার প্রতিটা এই চরণে অথবা পংক্তিতে 3 দেওয়ার চেষ্টা করবেন, অথবা 2 দিলে 2। জসিমউদ্দিনের সবচেয়ে বেশি এরকম 2 পাওয়া যায়, অজস্র 2 2 2। তবে স্বরবৃত্তের কথা বলছি, মাত্রাবৃত্তে ওখানে 1 শব্দ 2 শব্দ বা রুদ্ধ বা মুক্ত পাচ্ছেন, কিন্তু এইখানে আপনারা যখন দেবেন তখন একই দেওয়ার চেষ্টা করবেন। রবীন্দ্রনাথ যখন মনে করো যেন বিদেশ ঘুরে বীরপুরুষ লিখলেন, খেয়াল করে দেখবেন প্রতিটায় 2 আছে, প্রতিটা 2 করে আছে। এবার আমরা যাব পংক্তি, চরণ ও পর্ব। বাংলা সাহিত্যে, ছন্দ সাহিত্যে পংক্তি, চরণ ও স্তবক এই তিনটির, প্রথম দুইটির পংক্তি এবং চরণ, এই দুইটির সংজ্ঞার্থ খুব দ্বন্দ্বপূর্ণ, গোলমেলে। আমরা যদি একটু সহজ করে বলবো, তাই একটু নমুনা দিচ্ছি, দেখেন কিভাবে হয়। চরণী পংক্তি প্রবোধচন্দ্র সেন বলেছেন, আবার মান্নান সৈয়দ বলেছেন একটি সম্পূর্ণ বাক্যই কবিতার পংক্তি, দ্বন্দ্ব হয়ে গেল। আবার দেখেন মাহবুবুল আলম বলেছেন একটি সম্পূর্ণ বাক্য কবিতার চরণ হিসেবে বিবেচিত হয়। তো এভাবে আমরা আসলে দ্বন্দ্বে না গিয়ে এটাকে আমরা ইজি করে বলতে পারি, সহজ করে বলতে পারি, কবিতার একটি পর্ব বা বহু পর্ব মিলে একটি পংক্তি হতে পারে। তাহলে আমরা এখানে পংক্তি একটি পর্বেও হতে পারে, আবার অনেকগুলো পর্ব নিয়েও হতে পারে, তবে দাড়ি পর্যন্ত না গেলে ভালো হয়। যদিও আজকাল অনেক কবিতা লেখেন দাড়িই দেন না, অথবা দাড়ি পর্যন্ত ব্যবহার করেন না। একটা উদাহরণ দেওয়া যায়, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। এটা যদি আমরা নিচে নিচে করে আয় ছেলেরা আয় মেয়েরা সাজাই, তাহলে কিন্তু এখানে আমরা 3টি পর্ব পাচ্ছি, 3টি আবার পংক্তি পাচ্ছি। অথবা যদি এটা যদি পুরো লাইনে টেনে বলি আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, তাহলে এটা আমরা একটা পংক্তি পাচ্ছি একটা লাইনে, অথবা একটি না অনেকগুলি পর্বেই একটি আমরা পাচ্ছি। আবার যদি আমরা চরণ দেখি, চরণ অর্থ বাক্য বা লাইন বা দাড়ি পর্যন্ত সীমাবদ্ধ যা, এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, তাহলে এখানে আমরা টোটালকে আমরা বলতে পারছি এটা চরণ। স্তবক, কবিতার ভাব সহজভাবে বোঝানোর জন্য স্তবক খুব প্রয়োজন। স্তবক হলো কবিতার কতগুলো চরণ বা প্যারা মিলে তৈরিকৃত সম্পূর্ণ বক্তব্য। একটি কবিতা একটি স্তবক হতে পারে, আবার পুরো বক্তব্য প্রকাশের জন্য 2টি 3টি বা 4টি বা তারও অধিক স্তবক থাকতে পারে, তবে স্তবক লাগবেই। স্তবক নির্ভর করে লেখকের ভাব ও বিষয়ের উপর। কবিতার সুসংবদ্ধ প্যারাই কবিতার স্তবক। একটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন রবীন্দ্রনাথ লিখেছেন বীরপুরুষে, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, ছোট স্তবক। প্রথম আমরা 2টা পংক্তি পাচ্ছি এবং একটি চরণ পাচ্ছি। আবার তিনি আবার পরের আমরা যদি এখন যাই, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। এখানে কিন্তু 4টা পংক্তি আছে, 2টি চরণ আছে, একটি স্তবক আছে। অথবা যদি পালকি চলে গগন তলে আগুন জ্বলে বলি, তাহলে কিন্তু এখানে 4টি পংক্তি রয়েছে, একটি চরণ রয়েছে, 4টি লাইন রয়েছে, একটি বাক্য রয়েছে, একটি স্তবক রয়েছে। 1 2 3 লাইনে একটি পংক্তি হতে পারে, অনেকগুলো পংক্তি নিয়ে একটি চরণ বা অনেকগুলো চরণ নিয়ে একটি স্তবক হতে পারে, যা সম্পূর্ণ বক্তব্য প্রকাশের সহায়ক। এবার আমরা মাত্রায় যেতে পারি। মাত্রা হলো পর্বের গতি। এই পর্বের গতি মাত্রা, ছন্দ অনুসারে অক্ষর গণনা করে যে সংখ্যার মান পাওয়া যায় সেটি কিন্তু মাত্রা। একটি অক্ষর উচ্চারণ করতে যতটুকু দম লাগে ততটুকুই মাত্রা হতে পারে। মাত্রার গতি ও সুর অনুসারে মাত্রার পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা মাত্রাকে আমি মাত্রাকে স্বরমাত্রা এবং হ্রস্বমাত্রা 2টি ব্যবহার করতে চেষ্টা করেছি। যেমন স্বরমাত্রা যেখানে পুরাটাই টেনে টেনে পড়া যাবে, পাখিরে ডাকি, পাখিরে, অথবা আকাশই বলে। আর হ্রস্বমাত্রা থেমে থেমে যাব, মোর ভুঁই আর, এটা হ্রস্বমাত্রা। এই মাত্রার আবার আমরা একটু চিহ্ন দেখতে পারি। দাড়ি হলে পরে দাড়ির মতো একটা চিহ্ন দিলে পরে আমরা এটা বলবো স্বরমাত্রা, আর ড্যাশের মতো একটা চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারি এটা হ্রস্বমাত্রা। এই মাত্রা সংখ্যার দিক দিয়ে আমরা একটু দেখতে পারি, মাত্রা একটু জটিল হয়। স্বরবৃত্তের মাত্রা অত জটিল না, কিন্তু আমরা
আহ, আমরা মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত একটু মাত্রাটা জটিল দেখতে পারি। যেমন ধরেন স্বরবৃত্তে যদি প্রথমে বা শেষে যেখানেই হস্পদ অথবা স্বরপদ বসুক এক মাত্রা বহন করি, এক মাত্রায় আমরা নিচ্ছি। কিন্তু যদি মাত্রাবৃত্তে আবার এটা কিন্তু আবার এই মাত্রাবৃত্তে যেটা স্বর যেটা টেনে টেনে পড়া যায় সেটা কিন্তু এক করে নিচ্ছি, আর যেটা টেনে পড়া যায় না সেটা দুই করে নিচ্ছি। সেটা মাঝে থাক, প্রথমে থাক, শেষে থাক, যেখানেই থাক দুই মাত্রা করে আমরা নিচ্ছি। কিন্তু অক্ষরবৃত্ত গিয়ে একটু জটিল হয়ে যায়। অক্ষরবৃত্ত ভাবের কবিতা তো, একটু গম্ভীর কবিতা তো, এই জন্য এখানে একটু এই মাত্রাগুলো, যেমন যদি প্রথমে আমরা স্বর সব জায়গায় এক, মানে স্বর টেনে পড়ার জন্য এটা সব জায়গায় এক করে স্বরবৃত্ত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্তে এক করে পাচ্ছি, কিন্তু যখনই হসে যাই তখনই কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছে। যেমন হস যদি প্রথমে থাকে অথবা মাঝে থাকে তাহলে এক মাত্রা, এটা অক্ষরবৃত্তের কথা বলছি, যদি প্রথমে এবং মাঝে থাকে। যদি এককভাবে থাকে, যে কোনো জায়গায় এককভাবে কারোর সাথে যুক্ত না, তখন কিন্তু দুই নিচ্ছি। আর শেষে থাকলে যুক্ত হোক বা একক থাক সে কিন্তু দুই নিচ্ছি। আর একটা নতুন একটা বা একটা বা মাত্রার সংখ্যা আমি নির্ণয় করার চেষ্টা করেছি অনেক কবিতা এটা পাওয়ার জন্যে, সেটা হলো নির্দেশক এবং সমাসবদ্ধ বা প্রত্যয়বদ্ধ পদ থাকলে মাঝে হোক আর প্রথমে হোক তাহলে সেটা দুই মাত্রা বহন করে। আমরা পরে উদাহরণের সময় এটা দেখতে পাবো। আমরা এই মাত্রার কিন্তু আমরা দেখতে স্বরবৃত্ত যখন দেখছি 4-4-1 4-4-1 দিয়েও খেলছেন, হ্যাঁ অনেকেই খেলেন। মাত্রাবৃত্ত 5-2-6-7 এভাবে অনেক উদাহরণও কিন্তু আমরা পাচ্ছি। অক্ষরবৃত্ত ঠিক ওই রকমই, আমরা 8+6=14, 8+5=13, 8+10=18, 8+8+6=22 এরকম আমরা পাচ্ছি। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, মাত্রা কিন্তু যোগফল হতে হবে অক্ষরবৃত্তে। অক্ষরবৃত্তে কোনো অপূর্ণ থাকে না, এটা যোগফল হতে হয়। এবার আমরা দেব মধ্যখণ্ডন। মধ্যখণ্ডন পর্বের সঙ্গে সম্পর্কিত, এবং এটা যেখানে সেখানে মধ্যখণ্ডন দেয়া যাবে না, এবং মধ্যখণ্ডন দিয়ে কবিতা যে আমরা পাঠ করতে পারি সেটা পাঠের অযোগ্য করা যাবে না। আমরা একটা জিনিস খেয়াল করি, যদি বলি মধ্যখণ্ডন কিন্তু মধ্যে আর খণ্ডন করি না, এটা শুরুতে হতে পারে শব্দের শেষেও হতে পারে। একটা উদাহরণ দিতে পারি, একটি কথা শনিবারের 3টি রাত্রি মাটি, এরপরে ঝগড়া হবে শেষের দাঁত ক পাটি। এখন ক পাটি এই দাঁতের সাথে না, কয়ের সাথে। আবার দেখতে পারি বন থেকে বে রুলো টিয়া, এখন বেরুলো, এখন বেরু আমরা প্রথমে আমরা এটা মধ্যখণ্ডন করতে পারি। মধ্যখণ্ডন কিন্তু যেখানে সেখানে দিয়ে কি কবিতার, আপনি একটু একটা উদাহরণ বলি যে একটু খেয়াল করেন যে আমরা যেখানে সেখানে দিয়ে মাত্রা গুনতে পারি, একটা ছন্দে ফেলতে পারি, কিন্তু আমার ভাবটা আমার পাঠটা যোগ্য করতে পারি কিনা একটু দেখতে পারি। সকালে বি কালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছা কিয়া তারা ছোট মাছ ধরে, বধুয়া কা পর কেচে যায় গৃহ। এটা 4 মাত্রা। অনেকেই রবীন্দ্রনাথের এই কবিতা, আমাদের ছোট নদী কবিতা, এভাবে মাত্রা খণ্ডন করে, মানে পর্ব খণ্ডন করে মাত্রা আলাদা করে অনেকেই 4-এর দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু পাঠযোগ্য থাকছে না। সকালে সকালে বিকালে কভু, সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, বধুয়া বধুয়া কাপড় কেচে যায়। এখানে বধুয়া বধুয়া কা পর কেচে, মাতিয়া ছু টিয়া চলে। তাহলে মধ্যখণ্ডন দেওয়ার সময় একটু খেয়াল করা প্রয়োজন যে ওটা পাঠযোগ্য থাকছে কিনা। এরপরে আমরা সমাসবদ্ধ পদ পাচ্ছি। সমাসবদ্ধ পদ থাকলে সেটা দুই মাত্রা, আমি আগেই বলছি, বহন করে না, এক মাত্রা বহন করে। নির্দেশকও ঠিক তাই, আবার উপসর্গ ঠিক তাই। আর পাঠযোগ্য করার জন্য বলছি, কবিতার 3টি এরকম উপাদান আমি কথা বলেছিলাম, যেমন ছন্দ সমাস, তো ছন্দসন্ধি। তো ছন্দসন্ধি যেমন আমরা যদি পড়তে চাই, হত্যা নয়াস সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। এখন এটা পড়ার সময় কিন্তু নয়াজ হবে, নয় আলাদা এবং আজ আলাদা করলে হবে না, নয় আজ। অথবা পড়তে হবে, যেমন আরেকটি আমরা বলি যে এ কথা ওমর জানে হাফেজ আর রুমে, এই হাফেজ আর রুমে পড়লে হবে না, হাফেজার। এখানে একসাথে হাফেজার হাফেজার একসাথে হয়ে যাবে, হাফেজার রুমে। পড়াও কিন্তু এরকম চটুল বা এরকম সেন্সের বা এখানেও কিন্তু বোধের ব্যাপার। আরেকটি আমরা দিতে পারি, এক যে ছিল ইট মেজাজটা খিটমিট, হাত পা ছাড়া
পড়ে থাকে শক্ত বুক ও পিঠ। এখানে কিন্তু এই যে আশরাফুল আলম পিন্টু ব্যবহার করেছেন, বুক ও পিঠ আলাদা পড়া যাবে না, পড়ে থাকে শক্ত বুক ও পিঠ পড়া যাবে না, বুকো বুকো, এখানে বয়স কওকার, বুকো পিঠ। তারপরে ছন্দ জ্যোতি, যেটা আমরা ওই পর্বের যে কথা বলেছি, ছন্দ জ্যোতি হচ্ছে সেই পর্ব, ওখানে আমরা একটা ওই অবলিক চিহ্ন দিয়ে সেটা ব্যবহার করার চেষ্টা করি। আর ছন্দ সমাস ঠিক এইরকমই, শব্দে শব্দে, ওখানে ছন্দ সন্ধি যেটা সেটা কিন্তু বর্ণে বর্ণে, এবার কিন্তু শব্দের শব্দে। যেমন আপনি রবীন্দ্রনাথ একটা উদাহরণ দিতে পারি, গুরু 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 নাচে ডমরু বাজিল ক্ষণে ক্ষণে, এখানে কিন্তু ক্ষণে ক্ষণে পড়া যাবে না, বাজিল ক্ষণেক, এই ক্ষণ এবং ক্ষণে এটা মিল দিয়ে। কিন্তু আবার দেখেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন কিন্তু তার কবর কবিতা কিন্তু ক্ষণে ক্ষণে ব্যবহার করেছেন, ওখানে কিন্তু ক্ষণে ক্ষণেই পড়তে হবে, ক্ষণে পড়া যাবে না। এবার ছন্দের উপকরণ, আমরা ছন্দের অনেকগুলো উপকরণ, যেমন আমরা সাধারণত 3টি ছন্দ বা 4টি ছন্দ ব্যবহার করে থাকি, কিন্তু ছন্দ যেহেতু গতি বা শব্দ ভাবের উপর নির্ভরশীল, সেহেতু আমরা সেই অনুসারে 5টি ছন্দ আমরা দেখব। স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মুক্তক ছন্দ, গদ্য কবিতা। গদ্য ছন্দ কবিতা আমি গদ্য ছন্দ বলিনি, যেহেতু ছন্দ নাই এখানে, তো গদ্য সেজন্য এখানে বলার চেষ্টা করেছি, গদ্য কবিতা। আপনারা অনেকেই দেখছি আপনারা যুক্ত হয়েছেন আমার সাথে, আমার ভালো লাগছে, আমি খুব অনুপ্রাণিত হচ্ছি যে আপনারা আমার এই কবিতার ক্লাসে এসছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করছেন। আমার যারা গুরুজন আছেন তারাও এখানে আছেন এবং আমাকে প্রণোদনা দিচ্ছেন, অনুপ্রাণিত করছেন। এবার আমি স্বরবৃত্ত ছন্দ নিয়ে কথা বলবো এবং একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা আবার আগামী ক্লাসে চলে যাব। ছন্দ 2-3টা পর্ব চলবে আমাদের। স্বরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ স্বভাব ছন্দ, এটি খুব সহজ, তাই এটা আগে আনার চেষ্টা করলাম। আমি এটার কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারি যে স্বরবৃত্ত ছন্দ যদিও স্বরধ্বনি গণনা স্বরবৃত্তর উপরে নির্ভরশীল, তাই এটা বৈশিষ্ট্যটা এমন হতে পারে যে ছন্দের মাত্রা, আমি আগে বলেছি জটিলে যাব না, আমরা বিতর্কিত আমরা করব না, আমরা সহজভাবে প্রথমত একটু দেখতে পারি যে 2, 3, 4 আমরা এর মাত্রা, অথবা আমরা পর্বে 2, 3, 4-এ আসতে পারি এবং মুক্তক 5-এ আসতে পারি। কিভাবে 5-এ আসবো সেটা পরে আমরা দেখব। এই 4 মাত্রা বেশি ব্যবহৃত হয়, বা পর্ব কিন্তু 4-এর বেশিই থাকে, কিন্তু সাধারণত আমরা পর্বটা 4 দেখে থাকি। 4 পর্বের স্বর বা হস্প সব জায়গায় 4 পর্ব থেকে যায়, 4 পর্বের স্বর এবং এর মানও বা মাত্রাও থাকে 4। স্বরবৃত্ত ছন্দের পূর্ণ পর্ব সবসময় 4 মাত্রার থাকে। স্বরাক্ষর এবং হসাক্ষরের খেলাটা এখানে জমে বেশি, মাত্রাও হয় 1। প্রায় প্রতিটি পর্বের শুরুতে ঝোঁকপথ থাকে। বাংলা ছন্দের প্রবর্তক রাখাল রাজ রায় বলেছেন এটি স্বরধ্বনি গণনা করতে হবে। দ্রুত লয়, পাঠ একটু দ্রুত হয়। স্বরবৃত্ত ছন্দের শব্দগুলো হয় একটু চটুল সহজ। স্বরবৃত্ত ছন্দের পাঠ পর্ব গঠনে একটু কবির একটু খেয়াল করে লেখেন, যেমন হস্পদ স্বরপদ হস্পদ, এই গঠনটা সবচেয়ে জোরালো এবং এটা গঠন থাকলেই আমরা মনে করি যেটা স্বরবৃত্ত, যেমন হস্পদ স্বরপদ এবং হস্পদ, এই গঠনটা রাখা জরুরি। আমরা স্বরবৃত্ত ছন্দের কিন্তু সুবিধা দেখতে পারি, এটা মাত্রাগত সুবিধা এবং আরেকটা আছে হলো দুইটা উচ্চারণগত সুবিধা। দুইটা মাত্রাগত সুবিধা কবিরা নিয়ে থাকেন, যেমন ধরেন কবিরা ব্যবহার করেন এ, ই, ও বা ওই এগুলো ব্যবহার করেন কবিরা, কিন্তু মাত্রা কিন্তু এক নিচ্ছেন, আবার কিন্তু মাত্রা আমরা ধরে নিচ্ছি এটা। যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান, এখানে 3 কন্যে কিন্তু মাত্রা কম আছে, কিন্তু হবে কন্যে, ইটা নিয়ে আসলো এখানে। অথবা ধরেন আরেকটা বলতে পারি, দুই ধারে রুই কাতলা ভেসে উঠেছে, 2 ধারে 2 রুই, এখানে রুই রই রসই কিন্তু টেনে পড়তে হচ্ছে, এটা কিন্তু আমরা 3 মাত্রা এখানে, মানে এখানে কিন্তু রুই কিন্তু আমরা ধরে একটা মাত্রা নিয়ে নিচ্ছি, 4 মাত্রায় আমরা এখানে গঠন করতেছি। অথবা যেমন আল মাহমুদের একটা কবিতা, আমরা ঠিক দুপুরে উঠতে থাকা পাক, এইটার একটা আছে, যেমন ধরেন ছড়া সেও কাব্য কথা হৃদয়ে ভাঙা মিল, এখানে সেও কিন্তু ছড়া সেও, এই সেও ও কিন্তু এখানে কবি একমাত্রা নিচ্ছেন। উবর্ণও কিন্তু একমাত্রা এখানে বেশি দিচ্ছে। রবীন্দ্রনাথ বলছেন বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, এখানে একটি পর্বে ঝুপ ঝুপ আছে, কিন্তু ঝুপ ঝুপ বলছি আমরা, কিন্তু যদিও বাংলা ব্যাকরণে বলছে যে এই জাতীয় ধনাত্মক অথবা এই জাতীয় দ্বিত্ব শব্দ যদি থাকে
সমার্থক শব্দ থাকে, তাহলে আমরা কিন্তু ব্যাকরণগতভাবে একটা মাঝখানে আকার দিচ্ছি, ঝুপ ঝুপা ঝুপ টপ টাপা টপ দিচ্ছি। আরেকটা আছে, সেটা হলো ইয়ে প্রত্যয়। এই ইয়ে প্রত্যয় অনেকেই দিতে রাজি, অনেকেই দিতে রাজি না। তো ইয়ে প্রত্যয় যেমন ধরেন মিলিয়ে গেল, তারপরে ধরেন ঘুমিয়ে আছে, যে জাগিয়ে দিল, এরকম ইয়ে প্রত্যয়। এই মুক্ত পাঁচ বললাম যে স্বরবৃত্ত ব্যবহার করতে করতে মুক্ত পাঁচ চলে আসে। তো এইখানে একটা বিষয় খেয়াল করা প্রয়োজন, যে এইটা আসলেই যেমন ধরেন আব্দুল কাদির, প্রবোধচন্দ্র সেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এরা কিন্তু এটা ব্যবহারের পক্ষে ছিলেন না, কিন্তু বুদ্ধদেব বসু, আব্দুল মান্নান সৈয়দ, এরা এটা ব্যবহার করার পক্ষে ছিলেন, কারণ একঘেয়েমি কেটে যাওয়ার জন্য, অথবা এখানে কিন্তু ছন্দের কোনো ব্যাঘাত ঘটে না, কানে কিন্তু আঘাত করে না বা থেমে যায় না, এই জন্য তারা মনে করেছেন। কিন্তু ইয়ে নাই, রবীন্দ্রনাথের তার স্বরবৃত্তে কিন্তু ইয়ে নাই, তারপরও কিন্তু সেগুলো ব্যবহার করেছেন। যেমন ধরেন রবীন্দ্রনাথের বেয়ারাগুলো, সুকুমার রায় ব্যবহার করেছেন কুয়াশা ঘেরা, হুমায়ুন আজাদ ব্যবহার করেছেন কখনো আমি। এখানে কিন্তু ইয়ে নাই, তো তাহলে কিন্তু এখানে আমরা পাঁচ নিচ্ছি কিন্তু বলছি স্বরবৃত্ত, তাহলে এখানে মুক্ত পাঁচ নিয়ে স্বরবৃত্ত করা যায়, এটা দোষের কিছু নয়। একটা উদাহরণ দেওয়া যায়, দিনের শেষে ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল, জসিমউদ্দিন বলছেন দিনের শেষে ঘুমিয়ে থাকে। এখানে কি ঘুম ইয়ে উচ্চারণ করার সময় কিন্তু আমরা ঘুম ইয়ে বলি না, ঘুমিয়েই বলি। রবীন্দ্রনাথ বলছে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, অথবা হুমায়ুন আজাদ বলছে কখনো আমি স্বপ্ন দেখি, এরকম পাওয়া যাচ্ছে। আবার দ্বিত্ব কিন্তু আমরা পাচ্ছি, দ্বিত্ব মানে ওই, এই, যাই, নাই, এগুলো কিন্তু আমরা পাচ্ছি, কখনো দুই, কখনো এক মাত্রা নিচ্ছেন। আবার বলছি স্বরবৃত্তের আরেকটা সুবিধা, সেটা হচ্ছে উচ্চারণের, মানে শ্বাসাঘাত। এই শ্বাসাঘাত আমরা থাকবো না কো বদ্ধ ঘরে, আয় ছেলেরা আয় মেয়েরা, অথবা এক পা যেতে তিন পা টলে দুই পা যেতে ঝোপ, এরকম কিন্তু আমরা ব্যবহার করতে পারে, কবিরাও ব্যবহার করেছেন, আমরাও করতে পারি। স্বরবৃত্ত ছন্দের ব্যবহার নিয়ে আমরা একটু এইবার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, তার আগে একটু পানি খেয়ে নেই। ছন্দ মাথায় রেখে কিন্তু কবিতা রচনা করা যায় না, কোনো কবি কিন্তু ছন্দ মাথায় রেখে কবিতা রচনা করেন নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভাব ও শব্দই নির্ণয় করে দেয় কবিতাটি কোন ছন্দে হবে। কবিতা লিখতে লিখতে ছন্দ কানে দোলা দেয়, তবে ছড়া বলে দেয় সেটি স্বরবৃত্ত ছন্দ। ছন্দ একটি কবিতাকে মুক্তি দেয়। এটা কিসের মুক্তি? অনেকগুলো সুর থেকে, অনেকগুলো গতি থেকে একটি সুরে বা একটি গতির মুক্তি দেয়। শুধু ছন্দ ব্যবহার করলেই হবে না, ছন্দে ছন্দে কবিতার প্রাণটাও যেন দোলা দেয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাসে ওখানে আপনারা এই বিষয় একটু বিস্তর আলোচনা পাবেন, যে শুধু ছন্দবদ্ধ কথাই হবে না, সৃজনশীল বা সৃজনী কথা হতে হবে। ছন্দ কবিতাকে বেড়া দেয় ঠিকই, কিন্তু এই বেড়া কবিতার ভাবনা, বিষয়, অর্থ, রস, নন্দন দূর করে না, বা দূর করে কিন্তু সে কিন্তু বা ছন্দ ব্যবহার করে না, এগুলো রেখেই করে। আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। রবীন্দ্রনাথ তার বীরপুরুষ এখানে মানে ৬২টা চরণ ব্যবহার করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, প্রতিটা পর্বে পর্বে তিনি ওইরকম তার মাত্রাগুলো ঠিক রাখার চেষ্টা করেছেন। এটা যে স্বরবৃত্ত তা কিন্তু আমরা ভিতরে পাচ্ছি। কি করে হয়? মনে করো যেন বিদেশে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। আমি পুরো কবিতাটা পড়লাম না, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু যে আসলেই এটা স্বরবৃত্ত কেন। তাহলে এখানে কেন স্বরবৃত্ত সেটা কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি, যে দেখা যায় না, তারপরে বেয়ারাগুলো চেঁচিয়ে উঠল, ছুটিয়ে ঘোরা, পালিয়ে গেল, এরকম আমরা পর্বে পর্বে পাচ্ছি। মায়ের বিপদে খোকা বীরপুরুষ হয়ে মাকে রক্ষা করে, আমরা এই কবিতার একটা ভাব পাচ্ছি। চতুর শব্দ ব্যবহার করা হয়েছে, কবি পরিবেশ প্রকাশ করার জন্য ভয়ঙ্কর ও আনন্দঘন করেছেন। বীরত্বপূর্ণ কাহিনী প্রকাশ করার জন্য কবি স্বরবৃত্ত ছন্দ বেছে নিয়েছেন। আবার পুরো কবিতার ব্যাকরণগুলো একেবারে পরিকল্পিতভাবে আলোচনা করছি, আমরা আলোচনা করছি পরিকল্পিতভাবে, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু পরিকল্পিতভাবে এরকমই ব্যাকরণগত বা এভাবে পর্বে পর্বে স্তবকে কিন্তু আগেই আনেন নাই। তিনি লিখতে 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 এভাবে একটা কবিতা দাঁড়িয়ে গেছে, অথবা একটা ভাব
চমৎকারভাবে উনি উঠিয়ে এনেছেন বা ছন্দ ব্যাকরণ পরে ঠিক করেছেন। আমরা বিশ্লেষণ করতে গিয়ে এভাবে আমরা করছি, কিন্তু তিনি কিন্তু রচনা করতে গিয়ে আমাদের মতো এভাবে আগেই সব মাথায় নিয়ে করেন নাই। তো এটা বিশ্লেষণ করতে পারি, কবিতাটি যে স্বরবৃত্ত ছন্দ লেখা তা নিশ্চয়ই নিশ্চিত হওয়া যায় কয়েকটি প্রত্যয়জাত শব্দের গঠিত পর্ব দেখে। কবি কবিতাটিকে অনেক হস্পদ এবং ঝোঁকপদ ও হস্পদের ব্যবহার করেছেন। যাচ্ছি কোথা অনেক, পালকিতে মা, দরজা দুটো, একটুকু ফাঁক, টকবগিয়ে, রাস্তা থেকে মেঘ উড়িয়ে, সন্ধে হলো, এরকম অনেক হস্পদ এবং স্বরপদ তিনি ব্যবহার করেছেন। কবিতাটা পুরো কাহিনী প্রকাশ করার জন্য কবি 8টি স্তবক গ্রহণ করেছেন। কবিতা পুরো কাহিনী প্রকাশ করার জন্য 64টি পংক্তি এবং 32 চরণ গ্রহণ করেছেন। একটি পংক্তি, দুটি পূর্ণ পর্ব এবং একটি অপূর্ণ পর্ব তিনি রেখেছেন। প্রতি পর্বে 4 মাত্রা এবং প্রতি অপূর্ণ পূর্বে 2 মাত্রা রেখেছেন। কবিতার শব্দে ই ও ওই স্বর বা যৌগিক স্বরপদ ব্যবহার করে কবি একমাত্রা সুবিধা নিয়েছেন। এবার আমরা একটা কবিতা লেখার চেষ্টা করব স্বরবৃত্ত ছন্দে। খেয়াল করুন, আমাদের মাথায় একটা ভাবনা, মাকে নিয়ে লিখব। ধরেন আমি বিষয় ঠিক করে না, মাকে নিয়ে লিখব। কিছু অনুষঙ্গ আমার মাথায় একটু কাজ করছিল, কোন কোন অনুষঙ্গ নিয়ে আসলে মাকে আমি ভালো করে উপস্থাপন করতে পারবো। কিন্তু ভাবনেল উপস্থাপন সাদামাটা না হলে একটু ঘুরিয়ে উপস্থাপন করতে পারি, আমরা একটা বুদ্ধিমত্তার সাথে উপস্থাপন করতে পারি। ছড়াটা স্বরবৃত্ত থাকবে, মাত্রার সংখ্যা থাকবে 4। আগে কিন্তু নির্ণয় করিনি এগুলো কিন্তু আমরা করার পরে দেখব। আচ্ছা দেখি, এবার আমরা কবিতাটা পড়ে দেখি। দেখ তো মা, চোখের ভেতর কার ছবি ভাসে, ডানে ভাসে বাপজানের ছবি, বাম পাশে মাগো তুই, চোখের গভীর উত্তরাধিকার সবুজ শ্যামল ভুই, দোয়েল কোয়েল ময়না টিয়ে ইলিশ কই রুই, যাকে বলি আপনকে বল, বলে মাগো তুই, আমি যখন খুঁজি তোকে কিন্তু নয়নে একই ভাসে, তুই কিরে মা আছিস নি অন্য কারো বেশ, খুঁজলে তোকে পাচ্ছি কেন সোনার বাংলাদেশ। কবিতাটি পড়তে গিয়ে কানে এবং চোখে কিছু সমস্যা তৈরি হয়েছে, কিন্তু আপনারা কিন্তু আমি যখন কবিতাটি পড়েছি আপনারা কিন্তু এটি খেয়াল করেছেন যে কানে বাজছে, পর্ব সম্পূর্ণ নয়, কোনো কোনো পর্ব কিন্তু বেশি এবং কম আমরা পাচ্ছি। স্বরবৃত্ত ছন্দের চরিত্র অনুসারে কিন্তু শব্দ মাত্রা ঠিক নেই। ছন্দের মাত্রা ঠিক করতে গেলে দেখি কোথাও কোথাও মাত্রা কম বা বেশি হয়েছে, দেখা গেল কোনো কোনো স্থলে শব্দটি বেশি ভারী হয়ে গিয়েছে, এগুলো পরিবর্তন করা দরকার। এসব শব্দ জটিল এবং মাত্রা কম বেশি রয়েছে, সেসব শব্দ ঠিক করে প্রতিশব্দ খুঁজে বের করার চেষ্টা করি। চটুল শব্দ, তার মানে প্রতিশব্দ, চটুল শব্দ এবং মাত্রা জাতীয় প্রতিশব্দ বের করার চেষ্টা করি। প্রতিশব্দ কিন্তু লাগবে। আমি এর আগেও বলেছি যে প্রতিশব্দ ছাড়া হয় না। এজন্য এই মোহাম্মদ নুরুল হুদা বলেছেন যে কবিকে স্বসম্পাদক হওয়া দরকার, মানে নিজেই সম্পাদক হওয়া দরকার। সেই সম্পাদক হবে তার কানে, তার বোধে। এবার আমরা ওই যে ভুল করেছিলাম দেখি তো, সে আরেকবার লেখার চেষ্টা করি ওইখানে এডিট করে। দেখতো মা এই, আমার আগে ছিল দেখতো মা চোখের ভেতর, কিন্তু এখন বলছি দেখতো মা এই চোখের ভেতর কার ছবিটি ভাসে, ডানে ভাসে বাবার ছবি, বামে মাগো তুই, চোখের ভেতর পূর্বপুরুষ সবুজ শ্যামল ভুই, দোয়েল কোয়েল ময়না টিয়া ইলিশ পুটি রুই, যাকেই বলি আপনকে বল, বলে মাগো তুই, আমি যখন খুঁজি তোকে কিন্তু চোখে একই ভাসে, তুই কিরে মা আছিস নিয়ে অন্য কোনো রূপ, তুই কিরে মা আছিস নিয়ে অন্য কোনো বেশ, খুঁজলে তোকে যাই পেয়ে যাই সোনার বাংলাদেশ। আমরা এখানে মুক্ত 5 মাত্রা ব্যবহার, আমরা এখানে মুক্ত 5 মাত্রার শব্দ ব্যবহার করিনি, আমরা করতে পারতাম কিন্তু আমি করিনি। হস্পদ, ঝোঁকপদ এবং হস্পদের ব্যবহার কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। কবিতা মাত্রা 4 ঠিক রাখার জন্য কিছু শব্দ পরিবর্তন করেছি এবং কিছু শব্দের প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো মাত্রা ঠিক আছে। ই বা ও এর এক মাত্রা গ্রহণ করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পরিবর্তনটা কোথায় করলাম। এই কার ছবিটা, এখানে ছবিটা বাবার, বামে ভেতর পূর্বপুরুষ, ওখানে উত্তর দেখা ছিল আমরা পূর্বপুরুষ করেছি, ওখানে ইলিশ কই ছিল আমরা পুটি করেছি।
তারপরে এখানে কিন্তু চোখে যাই পেয়ে যায়, এই যাই পেয়ে যায় কিন্তু এই রুদ্ধ এবং রুদ্ধ মুক্ত এবং রুদ্ধ খেলা, বা হস স্বর এবং হসের খেলা। তাহলে আমরা এটা আমরা পাচ্ছি যে আসলেই যদি আমরা একটু খেয়াল করে মাত্রাগুলো ব্যবহার করার জন্য শব্দ বা ভাবটা নিয়ে থাকি। আরেকটি কি আমরা আমরা আমাদের অনেকক্ষণ আমরা ৪৫ মিনিট আজকে আলোচনা করেছি। ৪৫ মিনিট, যদি আমিও ৩ মিনিট পরে এসছি, ৪৫ মিনিট আলোচনা করেছি। যদিও আর দু একটা কবিতা বলে আমি এটা শেষ করে দেই, কারণ আগামীতে আমরা আবার নতুন মাত্রাবৃত্ত ছন্দে যাব, সেহেতু আরেকটা কবিতা আমরা লিখতে পারি। মায়ের মতো দেশ হবে আর ভাইয়ের মতো জাতি, মায়ের মতো দেশ হবে আর ভাইয়ের মতো জাতি, নিজের ঘরের সাথে জ্বালে পরের ঘরের বাতি, হাজার হাজার পাতা যেমন থাকে গাছের শাখে, এমন মানুষ কমই মেলে কোটি কিংবা লাখে, কাব্যে বুঝি ভাবধারা আর গানে বুঝি সুর, লাখে পেয়ে গর্বে মাতি নামটি মুজিবুর। কবিতা লেখার পর কিন্তু কয়েকবার পড়েও কোথাও কোনো কিন্তু কানে বাঁধে নাই। মাত্রা গোনার পর দেখতে পেলাম ৪ মাত্রা। তবে এটি খাঁটি স্বরবৃত্ত ছন্দে পড়তে মানে স্বরবৃত্ত ছন্দ পড়েছে, খাঁটি স্বরবৃত্ত কেন, দেশ হবে আর ভাবধারা আর, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর স্বরগুলো কিভাবে খেলা হচ্ছে। আমরা এখানে ৪/৪-এর মাত্রা বেশি খেলেছি, এবার একটু বেশি ৪ মাত্রা একটু বেশি খেলি তো দেখি কেমন লাগে। এটা আপনারা বেশি ৪ মাত্রার খেলা খেলতে পারেন, কারণ আমরা বাংলা সাহিত্যে দেখছি ৪/৪-২ ৪/৪-২, কিন্তু ৪/৪-৪/৪-৪/৪-২ এরকম একটু খেলতে পারি আমরা, কারণ এই খেলাটা আর একটু বেশি জমবে। কিন্তু হস এবং মুক্ত, কিন্তু হস এবং স্বরপদের ব্যবহার কিন্তু রাখার চেষ্টা করবেন। আমি আবার পড়ছি আরেকটা। খেলছে ফড়িং, খেলছে বাতাস, খেলছে মানুষ নীলের আকাশ, হঠাৎ একই মেঘের দাপট, পাতা নড়ে পথ হালকা চালে পুকুর খালে, হঠাৎ আবার চুপ। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে মিষ্টি ঝড়ে, ইট পাথরে ছনের ঘরে, খোকা খুকির ভীরু চোখে ভেজার ঝোঁকে, নুপুর বাজে দুপুর সাজে, মাটির বুকে গন্ধ শুকে কাণ্ড দেখায় খুব, দৃশ্য অপরূপ। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ব্যস্ত পায়ে চলছে বধূ স্বপ্ন নায়ে, নদীর বুকে বাজনা বাজে দিন চলে যায় পেটের কাজে, বগবগা বকা শূন্য হাড়ি ফসলে ওঠে বস্তি বাড়ি। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ছল ছলাছল চোখের জলে, মরছে টোকাই ভাতার জলে, বৃষ্টি তো নয় এক মুঠো ভাত এক মুঠো স্বাদ এই তো সুধা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর এক মুঠো স্বাদ এক মুঠো স্বাদ এই তো সুধা, টাপুর টুপুর পড়ছে ক্ষুধা। কবিতা মাত্রা গুনতে গিয়ে দেখি পর্বে ৫ মাত্রা পাওয়া যায়, মুক্ত ৫ মাত্রা পাওয়া যায়। তাহলে কি এটি মাত্রাবৃত্ত ছন্দ? আবার মাত্রাবৃত্ত ছন্দের ৫ পাচ্ছি, অথবা স্বরমাত্রিক? না, এটা আসলেই স্বরবৃত্ত, কারণ এখানে ৫ এবং ৬-এর মিশেল রয়েছে, সেজন্য এটা স্বরমাত্রিকও না, এটা স্বরবৃত্ত ছন্দ। আমার সাথে আপনারা অনেকেই আছেন। আজকের মতো আমরা এখানে স্বরবৃত্ত ছন্দ, ছন্দের বৈশিষ্ট্য, ছন্দের স্বরবৃত্তের ছন্দের সুবিধা, ছন্দের ব্যবহার আমরা জানলাম। কতটুকু সহজ করতে পেরেছি, কতটুকু ভাবময় অথবা কতটুকু হৃদয়ঙ্গম করানোর চেষ্টা করেছি সেটা আপনারা বলবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমরা এর পরবর্তীতে আর একটা পর্ব নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।